প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমি আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের অধ্যায় 1 থেকে সেল এন্ড ইটস স্ট্রাকচার এই অধ্যায়ভুক্ত সেল মেমব্রেন লেকচার 6 সেল মেমব্রেন সম্পর্কে পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে, দেখো স্লাইডটা একটু লক্ষ্য করো। প্লাজমা মেমব্রেন কিংবা কোষ ঝিল্লি যাকে বলা হয়, এর অনেকগুলো নাম আছে, আমরা স্টেপ বাই স্টেপ জানবো। কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটি সজীব ঝিল্লি থাকে। এই ঝিল্লিকে কোষ ঝিল্লি বলে। অন্যভাবে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম, তোমরা এটাই লিখবে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। যে অন্যভাবে লিখে এখান থেকে যে সংজ্ঞাটা দিয়েছে সেটাই লিখবে, কেননা কোষ প্রাচীর সকল ধরনের কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কেবল প্ল্যান্ট সেলেই থাকে। বৈষম্যভেদ্য কথাটার ব্যাখ্যা আগেও দিয়েছিলাম, আরেকবার বলছি। দুটো দ্রবণকে যদি আমরা একটা পর্দা দ্বারা পৃথক করে রাখি, দেখবো সেই যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক পদার্থ যাতায়াত করতে পারে কিন্তু দ্রব যাতায়াত করতে পারে না, ওই ধরনের পর্দাটাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লাজমা মেমব্রেনকে প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন এসব নামেও অভিহিত করা হয়। কার্ল নাগেলি 1855 সালে সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। তবে বর্তমানে অনেকে একে বায়োমেমব্রেন বলতে চান। মোটামুটি বায়োমেমব্রেন শব্দটা বলাটার পক্ষে এখনকার বিজ্ঞানীরা মতামত দিচ্ছেন। যে কেউ প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করেন। ঝিল্লিটি স্থানে স্থানে লক্ষ্য করবে ভাঁজ বিশিষ্ট হতে পারে, বিশেষ করে প্রাণীকোষ এটা বেশ দেখা যায়। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস এক বচনে, বহু বচনে মাইক্রোভিলাই বলা হয়ে থাকে। কোষের অভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক ফোল্ড, পিনোসাইটিক ফোস্কা। প্রাণীকোষে এসব ভালো দেখা যায়। পরীক্ষায় প্রশ্ন হয় মাইক্রোভিলাস কি, পিনোসাইটিক ফোল্ড কি। ফিজিক্যাল স্ট্রাকচারে আসে, দেখো কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েল এবং ড্যাবসন 1935 সালে সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন এই ঝিল্লি সম্পর্কে। এটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। ঠিক এই জায়গায় সেন্টেন্সটা একটু খেয়াল করবো, একটি ঝিল্লিটি হয়ে গেছে, এটা একটু তোমরা মিলিয়ে নিবা আর কি, দুই একটা মিস্টেক হয়ে যায়। সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন, এটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তাদের মতে ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতিস্তরে প্রোটিন ও লিপিড উপস্তর আছে। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির উপর নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত। খেয়াল করো, এই যে দেখালাম, বলছে দেখো দ্বিস্তর, এই যে প্রোটিন, এই যে লিপিড, এই যে দেখো খুব সুন্দর করে এখানে দেখিয়েছি, এটা একটি স্তর। আবার এদিকে দেখো, এই যে এখানে লিপিড, এই যে এখানে প্রোটিন, এই যে আরেকটি স্তর। প্রস্তাবিত কোষ ঝিল্লির গঠন গিভেন বাই ড্যানিয়েলি এবং ড্যাবসন, ড্যানিয়েলি এন্ড ড্যাবসন। দেখো এই স্ট্রাকচারটা দেখো, পানিগ্রাহী, এরা পানি গ্রহণ করতে পারে। এটা হচ্ছে ফসফেট হেড, এটা ফসফেট নির্মিত, এবং এইটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা ফ্যাটি অ্যাসিড নির্মিত টেল লেজ, এরা পানি বিকর্ষী। দেখো এদিকে ফসফেট হেডটা এবং এদিকে ফসফেট হেড পরস্পর বিপরীত দিকে, কিন্তু এটার যে টেল এবং এটার যে টেল, সেই টেলটা কিন্তু পরস্পর মুখোমুখি, বাট এরা একে অপরকে টাচ করে না। আঁকার সময় এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। যদিও এই ছবিটা আঁকবে না, বাট বেসিক আমি কনসেপ্ট দেওয়ার জন্য এই দুটো ছবি এখানে উপস্থাপন করেছি। দেখো পানিগ্রাহী মানে এরা পানি প্রিয়, হাইড্রোফোয়েলিক ফসফেট হেড, বাট এরা ফ্যাটি অ্যাসিড টেল, এরা পানি বিকর্ষী, এরাও পানি বিকর্ষী। এই জন্য দেখো এখানে এরা একে অপরকে টাচ করেনি, এরা একে অপর থেকে দূরে সরে আছে। ফসফেট হেড পানিগ্রাহী, এই যে এটা একটা লেয়ার এবং এটা একটা লেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। মূলত লিপিড এবং লিপিডটা ফসফেটের সাথেই যৌগিক লিপিড, ফসফোলিপিড বাইলেয়ার মানে দুই স্তর। এখানে একটু খেয়াল করে ভালোভাবে বুঝবো, এই যে একটি স্তর, এই যে এটা আরেকটি স্তর। এই যে প্রোটিন আছে, এই যে লিপিড অণু আছে, এদিকেও তাই প্রোটিন অণু আছে, লিপিড অণু আছে। তাহলে মূলত গাঠনিক উপাদানে আমরা প্রোটিন এবং লিপিডটাই দেখতে পাই, আর লিপিডটা হচ্ছে ফসফোলিপিড, এবং দুটো স্তর বিদায় বাইলেয়ার। আসলে দুটো স্তর মিলে কিন্তু একটি একক পর্দা গঠন করে। স্তর দুটা কেমিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিন এবং লিপিড, এই যে দেখো এই যে লিপিড এবং প্রোটিন, তাহলে কি বলবো, পি এল এল পি। দেখো প্রোটিনের পি, লিপিডের এল, প্রোটিনের পি। তাহলে এটাকে এই দুটো লিপিডকে আমরা কমন নিলে একটা এল বলতে পারি। এই জন্য
পিএলপি বলা হয়, পিএলপি বলা হয়, পি দিয়ে প্রোটিন দেখো, এবং এরপর লিপিড, এই যে একটি স্তরের লিপিড, এই যে আরেকটি স্তরের লিপিড, এরপর দেখো ভিন্ন একটি স্তরের প্রোটিন। আসলে স্তর দুটি, প্রোটিন এবং লিপিডের দুটো স্তর, বাট এটা একক পর্দার মানে একটি পর্দা গঠিত হতে হলে, একক পর্দা ইউনিট মেমব্রেন গঠিত হতে হলে এই ধরনের দুটি স্তর থাকবে। এই দুটো স্তর মিলেই একটি পর্দা, একক পর্দা। প্লাজমা মেমব্রেনের গঠনটা ঠিক এইভাবেই, এই কনসেপ্টগুলো আসছে। পরের যে গঠন সেটা দেখালে আরো ক্লিয়ার হবে। দেখো, এছাড়াও প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির গঠন সম্বন্ধে বেনসনস মডেল কত সালে দিয়েছে, আমরা ব্যাটারি দিয়েছি দেখে নিবা। নেরনট এবং সিঙ্গার্স মডেল, রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, ইউনিট মেমব্রেন কি পরীক্ষায় প্রশ্নটা হয় আমরা পরে দেখব। সিঙ্গার এন্ড নিকলসন 1972 সালে তারা দিয়েছেন ফ্লুইড মোজাইক মডেল। বিভিন্ন মডেলের প্রস্তাবনা বিভিন্ন সময় এসছে। বিজ্ঞানী রবার্টসন 1959 খ্রিস্টাব্দে প্লাজমা মেমব্রেনের ইউনিট মেমব্রেন এই প্রশ্নটা পরীক্ষায় হয় মতবাদ ব্যক্ত করেন। তার মতে সব বায়োলজিক্যাল মেমব্রেনের, বায়োলজিক্যাল বলতে সজীব বোঝাচ্ছি আমি, জীবের, জীব বলে তাদের জীবন আছে, বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন একই প্রকার, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার। বাই বলতে দুইটা স্তর, যার স্থানে স্থানে প্রোটিন, এখানে প্রোটিনও আছে। সুতরাং প্রোটিন এবং লিপিড মূলত এই দুটোই হলো প্লাজমা মেমব্রেনের গাঠনিক উপাদান। আর কি কি আছে সেটা একটু পরে দেখবো। এই দুটাই বেসিক, তবে লিপিডটা হচ্ছে ফসফোলিপিড। স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ, ওই যে বলছিলাম ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো ইউনিট মেমব্রেন বলে। অন্যভাবে খেয়াল করে এখান থেকে দেখো, প্লাজমা মেমব্রেন সহ বলতে পারো, মেমব্রেন সহ বলছে কেন ব্যাখ্যা আমি দিচ্ছি। প্লাজমা মেমব্রেন সহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণকারী মেমব্রেনই হলো ইউনিট মেমব্রেন। এটা লিখে দিলে হবে ইউনিট মেমব্রেন কি। প্লাজমা মেমব্রেন সহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণকারী মেমব্রেনই হলো ইউনিট মেমব্রেন। বিষয়টা ব্যাখ্যার দাবি রাখে। প্লাজমা মেমব্রেনটা কোষে আছে, বাট কোষের ভিতরে যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, সেল অর্গানেলিস, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই ধরনের যে বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে, সেই অঙ্গাণুগুলোর চারপাশেও কিন্তু আবরণ আছে। সেই আবরণগুলোর গঠনও কিন্তু প্লাজমা মেমব্রেনের অনুরূপ, অর্থাৎ বাইলেয়ার, দ্বিস্তর বিশিষ্ট। হতে পারে দুটি স্তর, বাট এই দুটো স্তর মিলেই ইউনিট মেমব্রেন একক পর্দা গঠন করে। দেখো, ফ্লুইড মোজাইক মডেল এটাই বহুল প্রচলিত এবং এটাই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ। সিঙ্গার এবং নিকলসন প্রদত্ত ফ্লুইড মোজাইক মডেল, সেটাই ব্যাখ্যা করবো, পরীক্ষা আসবেও এবং সামনের পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা আমি দিব, তোমরা ভালো করে নোট করবে, শিখে রাখবা। বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেন এর গঠন সংক্রান্ত ব্যাখ্যাদান প্রসঙ্গে 1972 খ্রিস্টাব্দে এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক, এই দেখো ফ্লুইড মোজাইক মডেল বলে। এই মডেল অনুযায়ী কোষটির দ্বিস্তর বিশিষ্ট, দ্বিস্তর আমরা এর আগেও দেখেছি, যারাই বলেছেন না কেন দ্বিস্তরের কথাটা এসছে, লিপিড বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ার, অর্থাৎ দ্বিস্তরের পক্ষে মতামতগুলো গেছে। যাই হোক, সর্বাপেক্ষা গ্রহণযোগ্যতা মতবাদটা হচ্ছে সিঙ্গার নিকলসন প্রদত্ত ফ্লুইড মোজাইক মডেল। দেখো কি বলছে, প্রতিটি স্তর, আমরা পরে আরেকটু ক্লিয়ার হবো, প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। ওই যে দুটি স্তর বলছিলাম, প্রতিটি স্তরে ফসফোলিপিড আছে, ওই স্তরে হাইড্রোকার্বন লেস, ওই যে বলছিলাম ফ্যাটি অ্যাসিড টেইল, এটাই মুখোমুখি থাকে এবং পানিগ্রাহী হাইড্রোফিলিক মেরু অংশ অর্থাৎ ফসফেট হেড বিপরীত দিকে থাকে। ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে, যে প্রোটিন আছে তারা ফসফোলিপিডের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে এখানে সেখানে। কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদানও ফসফোলিপিড মাধ্যমে, তার মানে কি শুধু লিপিড এবং প্রোটিন না, এখানে কার্বোহাইড্রেটও আছে, অন্যান্য উপাদানও আছে ফসফোলিপিডের মধ্যে। ফসফোলিপিড মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে সিঙ্গার ও নিকলসন সমুদ্রতলে ভাসমান হিমশৈল আইসবার্গের সঙ্গে তুলনা করেছেন। সদৃশগত কারণে এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। আইসবার্গ মডেল, সমুদ্রের বিশাল পানি, তার মধ্যে বরফখণ্ড ভাসছে, এক গ্লাস শরবত করার পর সেখানে কয়েকটা বরফ কুচি ছেড়ে দাও, বরফ কুচিগুলো পানিতে ভেসে থাকবে। ঠিক এই যে কি বলছে, লিপিড অণু, ওই যে ফসফোলিপিড, লিপিড অণুর মধ্যে প্রোটিনগুলো ভাসমান, লিপিড ম্যাক্সিমাম, প্রোটিন মিনিমাম। তো এটা দেখতে অনেকটা সমুদ্রতলে ভাসমান হিমশৈলের মতো মনে হয়, এই জন্য ফ্লুইড মোজাইক মডেলটাকে আইসবার্গ বা হিমশৈল মডেলও বলা হয়। দেখো, ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষটিলের গাঠনিক উপাদান সমূহ কি দ্বারা গঠিত, কত দেখো ফসফোলিপিড বাইলেয়ার, এই যে দেখো, এই যে একটা লিপিডের ফসফোলিপিডের স্তর, এই যে আরেকটা ফসফোলিপিডের স্তর, এই এখান থেকে এইটুকু একটা স্তর, এখান থেকে এইটুকু আরেকটা স্তর, ধরে নাও এই স্তরটা বাহিরের,
ধরে নাও এই স্তরটা ভেতরের, এই দুটো স্তর বিদায় বাইলেয়ার, বাট এটা একটি পর্দার গঠন, একটি পর্দার একক পর্দা, একটি পর্দার গঠন সম্পন্ন হতে হলে সেখানে সে এই দুই ধরনের দুটি স্তর, দুই ধরনের নয়, দুই দিকে দুটি স্তর, একটা বাহিরের দিকে একটা ভেতরের দিকে, এটা এবং লিপিড দ্বারা, লিপিডটা ফসফোলিপিড, এই জন্য ফসফোলিপিড বাইলেয়ার বা লিপিড বাইলেয়ার বলে। সেখানে স্থানে স্থানে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে এবং অন্যান্য কি উপাদান আছে কোলেস্টেরল সহ আমরা একটু দেখবো। দেখো ক ফসফোলিপিড বাইলেয়ার, এটি দুই স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ ও একটি পোলার ফসফেট মাথা থাকে। খেয়াল করো, ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারল থাকে। এই যে এইটি হচ্ছে এই মাথাটা গোল বৃত্ত যেটা, সেটা হচ্ছে ফসফেট হেড, আর এই দুইটা লেজ, এই লেজ হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেল, যেটা হাইড্রোকার্বন লেজ বলেছি। সেম এটা তো, এটা ফসফেট হেড, এটা ফ্যাটি অ্যাসিড টেল, এই দুটো ফ্যাটি অ্যাসিড টেল। গ্লিসারলটা টেল এবং হেডের মাঝখানে, যে এখানে কালো করে দেখানো হচ্ছে, এই জায়গায় থাকে গ্লিসারল। খেয়াল করো, তাহলে ফসফোলিপিড বাইলেয়ার আমি আরেকবার পড়ছি। এটি দুই স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। পোলার, এই দিকটাকে পোল মেরু, এই দিকটাকে পোল মেরু, পোলার ফসফেট হেড, বাট এই দিকে এদিক মেরু হলে এই দিকটা মেরু নয়, মেরুবিহীন প্রান্ত। তাহলে কি বলছে, প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে, গ্লিসারলটা থাকে এই ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিডের মাঝখানে, এই জায়গায় যে কালো করে অংশ, এটা ফসফেট হেড, অবশ্যই পোলার মেরু অঞ্চল, এটাও মেরু অঞ্চল। এটা হচ্ছে লেজ ফ্যাটি অ্যাসিড টেল, এটা ফ্যাটি অ্যাসিড টেল, যেটাকে হাইড্রোকার্বন লেজ বলা হয়। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ ও একটি পোলার ফসফেট মাথা থাকে। ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারল থাকে। নেক্সট স্লাইডটা দেখো, একটু বড় করে আমি দেখিয়েছি। এই কোষের বাইরের দিকটা দেখানো আছে, এই দিকটা হচ্ছে কোষের ভেতরের দিক দেখানো আছে। চিত্র ক্যাপশন দিবা, ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির গঠন। টোটালটা সেল মেমব্রেন, টোটালটাই বায়োমেমব্রেন, টোটালটাই সাইটোমেমব্রেন, বাট এখানে দেখো, এই দেখো লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, এই যে এটা একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এটা হলো পোলার ফসফেট হেড, এটা হলো নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল বা হাইড্রোকার্বন টেল, এটা হলো পোলার ফসফেট হেড, এটা হলো ফ্যাটি অ্যাসিড টেইল বা হাইড্রোকার্বন টেল। এই টেল পরস্পর মুখোমুখি, কিন্তু হেড বিপরীত দিকে অবস্থান করে। এটা ভেতরের দিকের স্তর, এটা বাইরের দিকের স্তর। এটাই হলো তাহলে কি লিপিড বা লিপিড ফসফোলিপিড, একটা লেয়ার, একটা লেয়ার বাইলেয়ার, এবং এর মাঝে মাঝে দেখো এই যে প্রোটিন অণু, যে গ্লাইকোপ্রোটিন, এখানে ওই যে গ্লাইকোজেন আছে, কার্বোহাইড্রেট চেইন আছে, এটা প্রোটিন, একত্রে গ্লাইকোপ্রোটিন, সেটা আমি পরে বলছি। দেখো প্রোটিন মলিকিউল আছে, এই দেখো প্রোটিন আছে, এই যে দেখো প্রোটিন আছে, এই দেখো প্রোটিন আছে, এইখানেও দেখো প্রোটিন আছে, আবার এখানে কোলেস্টেরলও আছে। এই জন্য আগে আমি বলেছিলাম লিপিড তো অবশ্যই আছে, পাশাপাশি প্রোটিনও আছে এবং সেখানে অন্যান্য উপাদানও আছে, যেমন যে কোলেস্টেরল আমরা দেখতে পাচ্ছি। এই যে গ্লাইকো যখন বুঝবা তখন মনে করবে এটা কার্বোহাইড্রেট জাতীয় উপাদান, সেটা পরে আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি। এই প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট চেন, সেটা গ্লাইকোপ্রোটিন। আবার এই দেখো লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট চেন, তখন সেটা গ্লাইকোলিপিড। গ্লাইকো বললে কার্বোহাইড্রেটে চলে যাওয়া, এই যে এই লিপিডটা গ্লাইকোলিপিড, মানে এখানে লিপিড আছে, লিপিডের সাথে গ্লাইকোজেন আছে। এটা গ্লাইকোপ্রোটিন, মানে এখানে প্রোটিনটা প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট চেইন আছে। এটা গ্লাইকোপ্রোটিন, এটা গ্লাইকোলিপিড, এটা কোলেস্টেরল। তাহলে এটা কি প্রোটিনটা দেখো, প্রোটিন এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, প্রান্তীয় প্রোটিন, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এবং এই প্রোটিনগুলো হচ্ছে লিপিড স্যাচুরেটেড প্রোটিন। এই যে দেখো ইন্টিগ্রাল প্রোটিন মানে কি, দেখো এই দুইটা লেয়ার জুড়ে আছে, দুইটা লেয়ার জুড়ে, একবারে বাহিরের স্তরটা ভিতরের স্তরটা দুইটা লেয়ার জুড়ে আছে। আর এটা পেরিফেরালটা হচ্ছে প্রান্তীয়, এটা প্রান্তে আছে, প্রান্তে আছে। আর এটা এটা ঠিক প্রান্তে না, এটা লিপিডের মধ্যে ডুবমান, লিপিডের মধ্যে ডুবে ডুবে আছে, লিপিডের মধ্যে ডুবে ডুবে আছে, একটু একটু দেখা যাচ্ছে। এই জন্য লিপিড স্যাচুরেটেড, লিপিডের মধ্যে গ্রথিত, লিপিডের মধ্যে গ্রথিত মিশে আছে, এই জন্য এটা লিপিড সম্পৃক্ত প্রোটিন। যাই হোক, এই যে এটা একটা কোলেস্টেরল, এগুলো হচ্ছে কোষের ভেতরের সাইট, এই জন্য সাইটোপ্লাজম হিসেবে দেখিয়েছে। এটা ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল বলতে দুই স্তর জুড়ে আছে, যে বাইলেয়ারের প্রতিটি লেয়ার জুড়ে আছে, এটা ইন্টিগ্রাল প্রোটিন। এই ছবিটা তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া, এভাবে আঁকতে পারলে চমৎকার। তারপরে দেখো এখানে আমি আরো কয়েকটা ছবি দিয়েছি, এগুলোর ব্যাখ্যা আমি দিব, তোমরা জাস্ট দেখবে, তোমাদের বড় ভাইয়েরা এগুলো এঁকেছে, সেখান থেকে আমি নিয়েছি, তোমরা দেখবা। এই যে দেখো আরেকটা, এবং এটাও হাতের আঁকা, এটাও হাতের আঁকা, ওই ছবিটাই, ওই ফিগারটাই তারা এঁকেছে। সুন্দর করে কিভাবে আঁকবে এটা বোঝানোর জন্য এটা দিয়েছি। দেখো এখানে প্রোটিন কি আছে, খতে প্রোটিন, মেমব্রেন প্রোটিন। প্রথমে লিপিড আমরা পড়েছিলাম, কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে, যেমন ইন্টিগ্রাল প্রোটিন, এই যে প্রোটিনটা আমি আগে দেখি দুটো স্তর জুড়ে আছে,
পেরিফেরাল প্রোটিন, এই যে দেখো প্রান্তীয় প্রোটিন এক প্রান্তে আছে, প্রান্তের দিকে থাকে, বাহ্যিক হোক আর অভ্যন্তরীণ হোক। বাহ্যিক হলে এক্সট্রিনজিক, অভ্যন্তরীণ হলে ইনট্রিনজিক, মূলত এর পেরিফেরাল। তারপর দেখো লিপিড স্যাচুরেটেড, লিপিডের মধ্যে থাকে এই যে দেখো লিপিড স্যাচুরেটেড প্রোটিন, এই দেখো লিপিড স্যাচুরেটেড প্রোটিন। মেমব্রেনে অবস্থিত প্রোটিনই হলো মেমব্রেন প্রোটিন। তিন ধরনের প্রোটিন পেয়েছি, এটা একটা এমসিকিউ, একটা হচ্ছে ইন্টিগ্রাল, একটা পেরিফেরাল, একটা লিপিড। গ্লাইকোক্যালিক্স দেখো, এটি ঝিল্লির উপর চিনির একটি স্তর। গ্লাইকো কথাটা যখন আসবে কার্বোহাইড্রেট মনে করবা, চিনি মনে করবা। ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড, এই যেখানে দেখছিলাম, এই যে ফসফোলিপিডের সাথে কার্বোহাইড্রেট চেন গ্লাইকোলিপিড, ও প্রোটিন অণুর সঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন। এই যে দেখো, এটা প্রোটিন, এটা কার্বোহাইড্রেট চেন, গ্লাইকোপ্রোটিন গঠন করে। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে বলা হয় গ্লাইকোক্যালিক্স। পরীক্ষায় প্রশ্ন হতে পারে। কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বহিস্তরে অবস্থান করে। দেখো এই চেনগুলো বাইরে, ভেতরে কোনো চেন নাই। কোলেস্টেরল দেখো, এটি লিপিড জাতীয় পদার্থ। কোলেস্টেরল, এই যে কোলেস্টেরল, এটা লিপিড সাবস্টেন্স। প্রাণীকোষের ঝিল্লিতে দেখো ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। এই যে ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে, এই যে এটা ফসফোলিপিড, এই যে ফসফোলিপিড ফাঁকে ফাঁকে আছে। প্রাণীকোষের ঝিল্লিতে এটা অপেক্ষাকৃত বেশি থাকে। সেল সারফেস মানে সেলের যে পৃষ্ঠতল, এর ভেদ্যতা ও এনজাইমের কার্যকারিতা পরিবর্তনশীল হতে দেখা যায়। এই যে এখানকার যে ভেদন, কোন জায়গা দিয়ে কোন একটা পদার্থ প্রবেশ করতে পারবে, ভেদ্যতা, এবং কোথায় এনজাইম, কখনো এখানে দেখা যাচ্ছে, কখনো এখানে দেখা যাচ্ছে। তার মানে এই অণুগুলো পরিবর্তিত হতে পারে, স্থান ত্যাগ করতে পারে। এদের মধ্যে এই জায়গার মধ্যে এই অণুগুলোর স্থান পরিবর্তিত হয়, চেঞ্জ হয়। এরা কিন্তু স্থির না। এই জন্য এটা ফ্লুইড মোজাইক মডেল। সমুদ্র প্রাণীর মধ্যে শিলাগুলো কিন্তু স্থির না, বরফ খণ্ডগুলো স্থির না, বরফ কিন্তু চলাচল করে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। ঠিক এই মডেলটাও ঠিক সেরকম। এখানকার অণুগুলো ফিক্সড না, এরা পাশে ব্যপ্ত হতে পারে বা এই নিচে এসে ডুবে অন্যদিকে চলে যেতে পারে। এটা মনে করে এদিক থেকে পাশে এখানে চলে আসতে পারে, এটা আবার নিচের দিক দিয়ে ডুবে এখানে উঠে আসতে পারে, ওই যে বরফের খণ্ডের মতো, বরফ টুকটুর মতো। এই জন্যই এটাকে আইসবার্গ মডেল, ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মানে লিকুইড, তরল আছে, এরা চলাচল করতে পারে, মুভ করতে পারে। বলছে দেখে কোলেস্টেরল একটি লিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। প্রাণীকোষের ঝিল্লিতে অপেক্ষাকৃত বেশি থাকে। সেল সারফেসের ভেদ্যতা ও এনজাইমের কার্যকারিতা পরিবর্তনশীল হতে দেখা যায়। এতে বোঝা যায় সারফেস এলাকা এবং এর উপাদান উভয়ই পরিবর্তনযোগ্য, তারা ফিক্সড নয়। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী এসব পরিবর্তনশীলতা ঘটা সম্ভব। অর্থাৎ ফ্লুইড যেহেতু, লিকুইড যেহেতু, এখানে এদের স্থান ত্যাগ করা সম্ভব এবং করে। এই মডেল অনুযায়ী প্রোটিন এবং গঠন উপাদান সমূহকে স্থির ধরা হয় না, বরং মনে করা হয় এরা ফসফোলিপিডে বেশি থাকে, ফলে বস্তুর একটি মোজাইক তৈরি হয়। এই দেখো না, লিপিড, এই যে কোলেস্টেরল, এই যে প্রোটিন, এবং এরা কিন্তু স্থির না। সুতরাং এই যে দেখো, একটা মেঝে যখন তৈরি করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন বর্ণের পাথর দিয়ে, তখন সেখানে ফ্লোরে মোজাইক করা হয়, একটা চেকার্ড, লাল কালো সাদা নীল বিভিন্ন ধরনের একটা মোজাইক তৈরি হয়। এখানেও লিপিড, প্রোটিন, কোলেস্টেরল এরা একটার সাথে আরেকটা এমন ভাবে গ্রথিত আছে, অবস্থিত আছে, মনে হয় একটা মোজাইকের মতো স্ট্রাকচার বা একটা চিত্র তৈরি হয়েছে। দেখো প্রোটিন সমূহ আংশিক পানিগ্রাহী, পানি গ্রহণ করতে পারে, হাইড্রোফিলিক, আংশিক পানি রোধী। কখন পানি রোধী? যখন লিপিডের সাথে মিশ্রিত অবস্থায় মাঝের দিকে থাকে। ওই যে লিপিডটা পানি আর তেল, জল আর তেলে মিশ খায় না, মিশ্রে না, তেলটা লিপিড সাবস্টেন্স। এই জন্য বলছে দেখো, প্রোটিন সমূহ আংশিক পানিগ্রাহী এবং আংশিক পানি রোধী। যখন লিপিডের সাথে মিশ্রিত অবস্থায় মাঝের দিকে থাকে, মানে পানি রোধী হতে পারে। এই মডেল কোষঝিল্লির কার্বোহাইড্রেট এবং প্রোটিন হতে উৎপন্ন অন্যান্য দ্রব্যাদির উপস্থিতি সমর্থন করে। অর্থাৎ এখানে কার্বোহাইড্রেট আছে। কতিপয় বস্তু কোষের ভেতর হতে বাইরে বের করতে এবং বাইরে হতে ভেতরে প্রবেশ করাতে কোষঝিল্লির কার্বোহাইড্রেটের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। তারপরে দেখো, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কোষঝিল্লিটি অনেক তরল পদার্থের নিয়ে আচরণ করে। ওই যে বলছিলাম ফ্লুইড মোজাইক মডেল, লিকুইড, ফ্লুইড, লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে। এই যে এখান থেকে এটা এখানে চলে আসতে পারে, এখান থেকে এটা ডুব দিয়ে টুক করে এখানে চলে আসতে পারে, পাশে ব্যপ্ত হয় এবং অক্ষের বরাবর ঘুরতে পারে, অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে ভেতরের দিকে চলে গিয়ে আরেক পাশে গিয়ে উঠে যায়। এই ধরনের চলনকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই তথ্যগুলো ফ্লুইড মোজাইক মডেলকে বিশেষভাবে সমর্থন করে। রাসায়নিক উপাদান দেখো, কোষঝিল্লিতে থাকে প্রোটিন 60 থেকে 80%, লিপিড 20 থেকে 40%, এবং কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড 4 থেকে 5% থাকে। প্রোটিন গাঠনিক উপাদান হিসেবে, এটা গঠনের জন্য, অথবা এনজাইম, প্রোটিনের ভূমিকা, অল এনজাইমস আর প্রোটিন, এবং ক্যারিয়ার হিসেবে থাকে, বাহির থেকে ভিতরে বিভিন্ন দ্রব্য যাতায়াত করতে এরা বাহক হিসেবে কাজ করে। এদের গঠন ও পরিমাণগত পার্থক্য থাকতে পারে। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75% হচ্ছে লিপিড। লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। ইতোমধ্যে 5 প্রকার ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে, যার সবচেয়ে সরলটি হলো ফসফোটাইডিক অ্যাসিড, মনে রাখবা, এবং অন্য 4টি জটিল প্রকৃতির। জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিটিন প্রধান। ঝিল্লিস্থ ফসফোলিপিডের অর্ধেকের বেশি থাকে লেসিটিন, এটাও মনে রাখবে এমসিকিউর জন্য।
কোনো কোনো ক্ষেত্রে আরএনএ থাকতে পারে, পেঁয়াজের কোষের যে প্লাজমা মেমব্রেন সেখানে আরএনএ থাকতে পারে। কাজ দেখো, এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে, কোষ ঝিল্লির মধ্য দিয়ে বস্তু স্থানান্তর এবং ব্যাপন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে ও সমন্বয় করে। ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে, যাতে করে বিশেষ এনজাইমেতে বিন্যাস থাকতে পারে, ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে বিভিন্ন বৃহৎ অণু তৈরি করতে পারে বা সংশ্লেষ করতে পারে। বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা রয়েছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, কঠিন ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করতে পারে। তোমরা ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস জানো। পিনোসাইটোসিস হচ্ছে কোষ কর্তৃক তরল খাদ্যবস্তু গ্রহণের প্রক্রিয়া, তরল উপাদান গ্রহণের প্রক্রিয়া, আর ফ্যাগোসাইটোসিস হচ্ছে কঠিন খাদ্যবস্তু গ্রহণের প্রক্রিয়া। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার সেন্স, যেটা হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে, স্নায়ু উদ্দীপনা সংবহন করে। কোষঝিল্লির বিভিন্ন অবস্থা আছে দেখো। মাইক্রোভিলায়, অন্ত্রের এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তের কোষঝিল্লি অন্ত্রগহ্বরে অসংখ্য ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ তৈরি করে। মাইক্রোভিলায় নামে পরিচিত অভিক্ষেপগুলোর সংখ্যা প্রতি কোষে 3000 পর্যন্ত হতে পারে। মাইক্রোভিলায়ের কাজ হলো কোষের শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করা। ডেসমোজোম, কোষঝিল্লির কোনো কোনো স্থানে টনোফাইব্রিল, এক ধরনের আঁশ, এক ধরনের সুতার মতো গঠন নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। টনোফাইব্রিল সহ ওই বৃত্তাকার অঞ্চলকে ডেসমোজোম বলে। ফ্যাগোসাইটিক বেসিকল দেখো, কঠিন খাদ্য কণাকে আবৃত করে যে গহ্বর সৃষ্টি করে তাকে ফ্যাগোসাইটিক বেসিকল, এবং এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। পিনোসাইটিক বেসিকল দেখো, কোষঝিল্লির কোনো কোনো স্থানে বা কোনো স্থানে যদি ফাটল সৃষ্টি হয়, তখন উক্ত ফাটল স্থান দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে কোষের ভেতরে অভ্যন্তরে প্রবেশ করে পিনোসাইটিক বেসিকল সৃষ্টি করে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, একটু লেংদি হলেও বোঝার চেষ্টা করবে। কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির পার্থক্য। প্রাচীর একটা বিষয়, ঝিল্লি একটা বিষয়। কোষ প্রাচীর সবসময় নির্জীব বা জড়, ঝিল্লি কিন্তু সজীব। অবস্থান দেখো, কোষ প্রাচীর বেসিক্যালি উদ্ভিদ কোষেই পাওয়া যায় এবং কোষ ঝিল্লির বাইরে থাকে। কোষ ঝিল্লিটা উদ্ভিদ প্রাণী উভয় প্রকার কোষে পাওয়া যায়। গঠন, কোষ প্রাচীর মনে রাখবা সেলুলোজ নির্মিত, জড় শক্ত এবং ভেদ্য প্রাচীর যুক্ত। কোষ ঝিল্লি এতক্ষণ যা পড়েছি প্রধানত প্রোটিন ও লিপিড সমন্বয়ে গঠিত। এটা অবশ্যই জীবন্ত এবং এটার ইলাস্টিসিটি গুণ আছে। এটা বৈষম্যবেদ্য বা অর্ধবেদ্য বলতে আমরা পারি। কাজ, প্রধান কাজ হলো কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ এবং কোষকে দৃঢ়তা প্রদান। কোষ ঝিল্লির ক্ষেত্রে দেখো, প্রধান কাজ হলো কোষের ভেতর বাইরে প্রয়োজনীয় বস্তুর চলাচল নিয়ন্ত্রণ এবং কোষস্থ প্রোটোপ্লাজমে বস্তু সংরক্ষণ। অলঙ্করণ, কোষ প্রাচীরের ক্ষেত্রে গৌণ স্তরের বিশেষ বিন্যাসের জন্য নানাবিধ অলঙ্করণ দেখা যায়। কোনরূপ অলঙ্করণ কোষ ঝিল্লিতে দেখা যায় না, মানে সেকেন্ডারি পর্যায়ের বিন্যাস আর কি, গৌণ স্তর বলতে আমরা সেটাই বুঝি। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে শেষ করব। তার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক, প্লাজমা মেমব্রেন গঠন ব্যাখ্যা করো। ছোট্ট বলেছি, কিন্তু এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি প্রশ্নটা পরীক্ষায় দিব। প্লাজমা মেমব্রেন গঠন সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ তোমরা লিখবা আজকে যে মতবাদটা দিয়েছে, ফ্লুইড মোজাইক মডেল। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর নয়। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লেখাপড়ার সাথে থাকবে।